যে মানুষটা একটা সময় আপনার হাসির কারণ ছিল, পরে এক সময় দেখবেন তার অবহেলায় আবার আপনার নীরবতার কারণ হয়ে দাঁড়াবে। অবহেলা এমন এক কষ্ট যেটা কারো সামনে মুখে বলে প্রকাশ করা যায় না। আর যাকে বোঝাতে চাইবেন সে তো পাত্তাই দিবে না। সবকিছু দেওয়ার পরও যদি আপনার মূল্য কেউ না বোঝে, তখন কষ্টটাই একমাত্র সঙ্গী হয়ে যায়। কষ্টের মুখে হাসি লুকিয়ে রাখা সহজ না, তবুও বিভিন্ন সময় আমরা এই কাজটাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আকিব রফিদের মম জান্নাত বলছি, ঢাকা থেকে। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। আমরা তো মানুষ, আমাদের কম বেশি সবারই জীবনে এমন কিছু মানুষ আছে যারা সামনে এলে ভীষণ আপন সাজে। মানে এমন ভাব দেখাবে মনে হবে সে আপনাকে কতই না ভালোবাসে। আপনার যে কোনো ক্ষতি হোক সেটা সে কখনোই চায় না। কিন্তু যখনই আপনি তার চোখের আড়াল হবেন, তখনই সে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু করবে। আর আপনারই সম্পর্কে এমন বাজে বাজে সব কথা বলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমন মানুষ থেকে সব সময় সাবধানে থাকবেন। নাস্তা বানানোর আগে টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর এখন ফিল্টারে পানি দিয়ে দিচ্ছি। এটা ছিল শনিবারের দিনের একটা ভিডিও। আর আকিবের স্কুল তো শনিবারে ছুটি থাকে। আর যেদিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে সেদিন তো ঘুম থেকে একটু দেরি করে উঠি। আজকেও একটু দেরি করে উঠেছি। যেদিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে সেদিন দেখি আকিবের বাবাও আমাকে সকালে সেরকম ভাবে আর ডাকে না। ফ্রিজে তো রুটি বানানোই থাকে, সেখান থেকে সে একটা রুটি বের করে ভেজে নেয় আর একটা ডিম পোচ করে নেয়। একা একা খেয়ে আকিবকে গেট লাগাতে বলে সে কিন্তু তার কাজে চলে যায়। আমি পরে ঘুম থেকে উঠে দেখি সে চলে গিয়েছে। তারপরে আস্তে ধীরে আমাদের মা ছেলেদের জন্য নাস্তা বানাই। আজকেও বানাচ্ছি। এখানে রুটি বানিয়ে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। আজকে হঠাৎ করেই চা দিয়ে রুটি দিয়ে খেতে ইচ্ছে করলো, এজন্য চা বানিয়ে নিয়েছি। আর আমার গুড্ডু বুড়াটা তো এখনো ঘুমাচ্ছে, মানে রফিক সোনা এখনো ঘুমিয়ে আছে। এখন শুধুমাত্র আমি আর আকিবই নাস্তাটা করে নিচ্ছি। ওর জন্য খিচুড়ি রান্না করা আছে। ও ঘুম থেকে উঠলে খিচুড়িটা গরম করে ওকে খাইয়ে দিব। নাস্তা করার পর প্লেট বাটি যা কিছু জমা হয়েছিল সবকিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এরই মধ্যে গুড্ডু বুড়াটাও ঘুম থেকে উঠে গিয়েছে। আর তার চোখে ঘুম একেবারেই কম, সে ঘুমাতেই চায় না। তবে যতটুকু ঘুমাবে আমাকে সাথে নিয়ে ঘুমাবে। আমি উঠে গেলে সেও উঠে যায়। তাকে খাইয়েও দিয়েছি আর এখন রুমে চলে এসেছি, রুমটাই গুছিয়ে নিচ্ছি। কালকে বিকাল থেকেই আমার শরীরটা খুব বেশি খারাপ লাগছিল। তারপরে হঠাৎ করে দেখি রাতে জ্বর এসেছে, একেবারে কাঁপুনি দিয়ে জ্বর, অনেক বেশি শীত লাগছিল। সাথে সাথেই আকিবের বাবা উঠে ওষুধ খাইয়ে দেয়। তারপরে কিন্তু আর জ্বর আসেনি, এখনো অনেকটাই ভালো আছি। এজন্য এক এক করে কাজগুলো করে নিচ্ছি। বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না। অনেকক্ষণ যখন শুয়ে থাকি তারপরে নিজেরই খারাপ লাগে। উঠে আবারও কাজকর্ম শুরু করি। সকালে তো ঘুম থেকে দেরি করে উঠেছি, শরীরটাও এখন ভালো লাগছে, এজন্যই কাজগুলো এক এক করে করে নিচ্ছি। তবে তাড়াহুড়ো করেই করছি, কারণ যদি খুব বেশি খারাপ লাগে আবারও জ্বর আসে তাহলে গিয়ে শুয়ে যাব। বিছানার চাদরগুলো গতদিন ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার পর উঠিয়ে রেখে দিয়েছি। 2 দিন পার হয়ে গিয়েছে, তারপরও গোছানোর আর সময় পাইনি। আজকে অবশেষে সবকিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আসলে বাসাতে কাপড় যদি এলোমেলো হয়ে থাকে পুরো বাসাটাই কেমন জানি অগোছালো মনে হয়। আকিবের রুমে এসে ওর বেডটাও গুছিয়ে দিলাম। যদিও বাচ্চারা সব সময় ঘরের মধ্যেই থাকে, বিছানা এলোমেলো করে ফেলে, তারপরেও না না গোছালে শান্তি লাগে না। তারপরে রান্নাঘরে এসে কিছুটা পোলাওয়ের চাল ভিজিয়ে রাখলাম, পায়েস রান্না করব, দুধটাও ভিজাতে দিয়েছি। কাজের মাঝে শরীরটা আবারও খারাপ লাগছিল, মনে হচ্ছে আবারও জ্বর আসবে। এই কথা বলাতে আকিব দৌড় দিয়ে ওষুধ আর পানি নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়েছে। আর ও কিন্তু আমার সাথে আছে, আমাকে সাহায্য করছে। আমি কোনো কিছু বললে সেটা দৌড় দিয়ে নিয়ে আসছে। এই ওয়ালমেট গুলো অনেকদিন ধরেই বাসাতে পড়েছিল, ওয়ালে যে টাঙাবো সে সময়টাই পাচ্ছিলাম না।
আজকে করব, কালকে করব বলতে বলতেই কয়েকটা মাস পার হয়ে গিয়েছে। আজকে অবশেষে কাজটা করে নিচ্ছি। তাও আবার অসুস্থ শরীর নিয়ে। ডিপ ফ্রিজ রেখেছি, তার উপরের ওয়ালের অংশটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগতো। এজন্য ওয়ালমেট ২টা ওখানেই দিয়ে দিয়েছি। আর ডিপ ফ্রিজের উপরের জন্য কোনো কিছু এখন পর্যন্ত কেনা হয়নি। এটা আমার ডাইনিং টেবিলের একটা রানার। সেটাকে ভাঁজ করে ফ্রিজের উপরে বিছিয়ে দিয়েছি। একটা বাস্কেটে কিছু ফল রেখেছি আর ছোট্ট একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। খুব সিম্পল ভাবেই গুছিয়ে নিয়েছি। আর গোছানোর পর দেখতে কিন্তু এরকমটা লাগছে। ডিপ ফ্রিজের পাশেই সুর একটা রেখেছি আর এই পাশটায় ডাইনিং টেবিলটা আছে। একটা কথা কি জানেন, বাসাতে যত বেশি জিনিসপত্র থাকবে তখন আপনাকে কাজও অনেক বেশি করতে হবে। আর যত জিনিসপত্র কম থাকবে আপনার কাজও অনেকটাই তখন কমে যাবে। পুরো বাসাটা গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি আর এখন পায়েসটাও বসিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকুক। বাসাতে পেঁয়াজ ছিল না, কয়েকটা মাত্রই পেঁয়াজ ছিল। তো দেখা মাত্রই আমি আকিবের বাবাকে মেসেজ করেছিলাম যে রান্নাঘরে এসে দেখি পেঁয়াজ নাই, এখন রান্না করব, এরকমই লিখেছিলাম। তো সে আবার দেখি কিছুক্ষণের মধ্যে পেঁয়াজ আর ছোট ছেলেটার হরলিক্স শেষ হয়ে গিয়েছিল, সেটাই নিয়ে এসেছে। পেঁয়াজগুলো বের করে নিচ্ছি, তারপরে আজকে রান্না করার জন্য অল্প কিছু কেটে নিব। কালকে মুরগির গোস্ত রান্না করেছিলাম, এখনো বেশ কিছু ফ্রিজে রয়ে গিয়েছে, সেটাই বের করে গরম করে নিব আকিবের বাবার জন্য। আর বাচ্চাদের জন্য দুপুরে বিরিয়ানি রান্না করব। ২ বাচ্চাই বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে, কিন্তু ওদের বাবা আবার সেরকম ভাবে খেতেই চায় না। এজন্য এখানে অল্প করেই গরুর গোস্ত নিয়েছি, শুধুমাত্র বাচ্চাদের জন্যই বিরিয়ানিটা রান্না করব। সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। বাসাতে টক দই ছিল না, এজন্য দুধের মধ্যে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আর সেটাও দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে চুলাতে বসিয়ে দিব। আর অফ ক্যামেরায় আমি করলা আলুর ভাজি বসিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এটা আকিবের বাবার জন্য। আর মুরগির গোস্তটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেটাও গরম করে নিচ্ছি। রাইস কুকারে তার জন্য আলাদা করে ভাত বসিয়েছি আর সেটাও হয়ে গিয়েছে। আগে তার খাবারগুলোই রেডি করে রাখলাম, কারণ যে কোনো মুহূর্তে সে বাসাতে চলে আসবে। তারপরে বিরিয়ানি রান্না করার জন্য এখানে পোলাওয়ের চালগুলো ধুয়ে নিচ্ছি। এই চালনিটাতে পোলাওয়ের চাল ধোয়া খুবই ভালো হয়। এটাতে সবসময় ধুয়ে আমি রেখে দিই, পানিটা ঝরে যায়। চালনিটা আবার ছোট ছেলেটা একেবারে নষ্ট করে ফেলেছে, আবারও একটা নেওয়া লাগবে। এইদিকে পায়েসটাও হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে রাখলাম। আর গোস্তটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। রাইস কুকারেরই আরো একটা পাতিলে গোস্ত, চাল, পরিমাণ মতো পানি সবকিছু দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা এখন রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি। আমার কাছে পোলাও, বিরিয়ানি এ টাইপের খাবারগুলো রাইস কুকারে রান্না করা খুব বেশি সহজ লাগে। এজন্য আমি বেশিরভাগ সময় রাইস কুকারে করে থাকি, কারণ আলাদা করে দাঁড়িয়ে থাকতে হয় না আর তলাতে লেগে যাওয়ারও ভয় থাকে না। পানিটা যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু সুন্দরভাবেই হয়ে যায়। এরই মধ্যে গোসল করে নিয়েছি, বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিয়েছি। এসে দেখি বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি আমাদের দুপুরের খাবার জন্য। আকিবের বাবা কিন্তু অনেক আগেই বাসায় চলে এসেছে আর সে তার খাবার খেয়ে শুয়ে গিয়েছে। এখন আমরা মা ছেলেরা মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। গতদিন গরুর গোস্তের যে আচারটা বানিয়েছিলাম সেটাও নিয়ে আসলাম সাথে, আর লেবু কেটে নিয়েছি। শরীরে জ্বর থাকলে কোনো কিছুই সেরকম ভাবে খেতে ভালো লাগে না। আমারও মুখের টেস্ট হারিয়ে গিয়েছে, কোনো কিছুই সেরকম ভাবে খেতে ভালো লাগছে না। তারপরেও চেষ্টা করছি একটু করে খাওয়ার জন্য। এটা বিকেল বেলা, বাচ্চারা ঘুমিয়ে আছে, ওদের সাথে আমিও শুয়েছিলাম, কিন্তু আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না, এজন্য উঠে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে আর এখন সবকিছু জায়গা মতো গুছিয়ে রাখছি। আপনি পৃথিবীতে যে কাজটাই করেন না কেন, আপনার ২ কাঁধে কিন্তু সব সময় ফেরেশতা থাকে আর ভালো খারাপ সবকিছু তারা লিখে রাখেন। ভালো কোনো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লিখেন আর খারাপ কোনো কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে রাখেন। এরা প্রত্যেক ব্যক্তির সমস্ত দিনে রাতের কাজকর্মগুলো লিখে রাখেন। কিয়ামতের দিন অপরাধীরা অবাক হয়ে দেখবে
তাদের সামনে যে আমলনামা পেশ করা হচ্ছে তার মধ্যে তাদের ছোট বড় কোনো একটি কাজও কিন্তু বাদ যায়নি। যা কিছু তারা করেছিল সব হুবহু ঠিক তেমনি ভাবেই তাদের সামনে আনা হবে। বেঁচে থাকার প্রয়োজনে আমরা কত ধরনের কাজই তো করি, প্রয়োজনীয় আবার কোনোটা অপ্রয়োজনীয়। তবে যে কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তে তারপরেই কাজটা করবেন। কোনটা আপনার জন্য সঠিক আর কোনটা ভুল। এখানে কতগুলো পপকর্ন ভেজে নিয়েছি। জ্বরের শরীরে মনে হচ্ছে ঝাল কোনো কিছু খাই, আবারও মনে হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছু হলে ভালো হতো। এজন্য বাটিতে পায়েসও তুলে নিয়ে এসেছি আর আকিবকে ডাকলাম যে আকিব আসো, ও মুখ হাত ধুয়ে আসছে। তো টেবিল থেকেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।